পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম, দুদকের ৩ মামলায় আসামি শেখ হাসিনা, রেহানা, ববি, টিউলিপ সহ ৪৭ জন। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে, ফরেনসিক যাচাইয়ের নির্দেশ ট্রাইব্যুনালের। কয়েকদিনের উত্তেজনার পর অনেকটা স্বাভাবিক সীমান্ত পরিস্থিতি, দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব। সার্বভৌমত্বকে দুর্বল করে ভারতকে বেড়া নির্মাণের সুযোগ দেন শেখ হাসিনা, অভিযোগ রিজভির। খালেদা জিয়ার অবস্থার উন্নতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার আশ্বাস উপাচার্যের, সচিবালয়ে অবস্থার কর্মসূচি প্রত্যাহার। এবং দমকা বাতাসে আরও অবনতির শঙ্কা, লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে 24, আগুন নিয়ন্ত্রণে যোগ দিলেন শতাধিক বন্দী। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 3 মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা সহ আসামি করা হয়েছে ৪৭ জনকে। সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান। ফজলে আদিত্যের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগী আসামি করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে 3টি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পৃথক 3 মামলায় প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। সেই সঙ্গে আসামি করা হয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকিকে। দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 16 জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, পূর্বাঞ্চল নতুন শহরের সেক্টর 27-এর কূটনৈতিক জোনের 203 নম্বর সড়কের পূর্বাঞ্চল নতুন শহরের প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন। এই বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে হওয়া 3 মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজুকের কর্মকর্তা সহ আসামি করা হয় 47 জনকে। আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। সোমবার আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে বিচার চলতে বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। চিফ স্যারের কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত, এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। আবু সাইদ হত্যাকাণ্ড এটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায়
যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত গুরুত্বপূর্ণ অনেকের কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। তাদের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ড সিআইডি ল্যাবে বিশ্লেষণের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা, গুম, নৃশংসতা যে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে তা নিয়ে একাধিক মামলা হয়েছে ট্রাইব্যুনালে। গণহত্যার বিভিন্ন ডিজিটাল এভিডেন্স ফুটেজ বের করতে তৎপর পুরো তদন্ত সংস্থা। সোমবার একটি মামলার শুনানিতে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার সময় কিভাবে নির্দেশ দিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত কল রেকর্ড, ইলেকট্রনিক নানা তথ্য হাতে এসেছে প্রসিকিউশনের, যা যাচাই বাছাই করতে চাওয়া হয় আদালতের অনুমতি। পরে আদালত তদন্ত সংস্থাকে তার যাচাই বাছাইয়ের অনুমতি দেন। আপনারা জানেন বিভিন্ন ভয়েস রেকর্ডিং যেগুলো ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, এগুলো অথেন্টিকেসি প্রমাণ করার জন্য আমরা এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে যে ভয়েস ক্লিপিংগুলো নিয়েছি, এগুলো যাচাই করার জন্য আমরা সিআইডির প্রতি একটা নির্দেশনা ট্রাইব্যুনালে চেয়েছিলাম। ট্রাইব্যুনাল সেটাও আমাদের মঞ্জুর করেছেন। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, শুধু অডিও রেকর্ড না, বিভিন্ন ভিডিও ফুটেজ, মেসেজ সহ ডিজিটাল এভিডেন্স যাচাই বাছাইয়ের জন্য আবেদন করা হয়। বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। কোনো চাপেই মাথা নত নয়, আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল কোনো চাপের মধ্যে নেই, প্রসিকিউশন এজেন্সি কোনো চাপের মুখে নেই, এবং কোনো চাপ যদি আসেও এই ট্রাইব্যুনাল অথবা তদন্ত, অ্যাটলিস্ট আমার তদন্ত সংস্থা বা আমার প্রসিকিউশনের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো চাপের কাছে সামান্যতম নত হওয়ার কোনো কারণ নেই। এবং আমরা প্রত্যেক প্রসিকিউটর এবং আমরা যারা এর সাথে আছি, আমরা দেশ জাতি আইনের প্রতি কমিটেড। আমরা আইন অনুযায়ী যা হওয়া উচিত, যা করা উচিত সেটা আমরা করব। কোনো চাপের কাছে এই প্রসিকিউশন নতি স্বীকার করবে না। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যায় জড়িত 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা সীমান্তের পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া তুলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে তারা। বিজিবি বলছে, দুপক্ষের সমঝোতার ভিত্তিতেই চলছে বেড়া নির্মাণ। এদিকে কয়েকদিনের উত্তেজনার পর স্বাভাবিক লালমনিরহাট সীমান্ত। সুমন কবির ও জামাল বাদশার তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পুকুরটির 1/3 ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোছল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। সেই পুকুর পাড়েই বেড়া তুলছে বিএসএফ। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহপুর সীমান্তের পুকুরটির কাছেই সতর্ক অবস্থানে আছে বিজিবির টহল দল। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। না, আমরা তার কারণে বেড়া 20 গজের ভিতরে দিতেছে, এটা আমরা তো খারাপ লাগতেছে। আন্তর্জাতিক রায় আছে 150 গজ দূরে তার কারণে বেড়া, আর এই জায়গা দিতেছে মাত্র 20 গজের ভিতরে। এদেরকে আমরা উপকার কি, আমরা তো ক্ষতি হইতেছে। আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দেয়, তারা এই সুযোগটা দিতেছে না। বন্দুক দেখায় বা গুলি করে দিব, সরে যাইতে বলে। তো 20 গজের ভিতরে বেড়া দিলে তো আমরা অত্র এলাকার মানুষ একটু বিপদে পড়বো। কেন এইদিকে হাঁটাচলা করা যাবে না, হাঁটাচলা করতে গেলেও মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে, জমি জামা আছে, এটাও ব্যবহার করা যাবে না। আমাদের বর্ডারে যে বেড়া হইতে আছে, তো আমরা তো আত্মীয় স্বজন ইন্ডিয়া এদিকে এদিকে আসিল, এতদিন তো কথাবার্তা বলছি, এখনও একটু বেড়া হয়ে যাওয়ার পরে কথাবার্তা বলতে হয় না। তবে বিজিবি আছে, ইনশাল্লাহ আমরা এই নিরাপদে ইয়া করতে পারি। বিজিবি আমরা ইয়া করে দিয়ে সুযোগ করে দিতে আছে। তবে বিজিবি বলছে, 2 পক্ষের সমঝোতাতেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে কাজ করলে বাধা দেয়া হবে। হ্যাঁ, চুক্তিতে আমরা যেরকম পেয়েছি যে আখাউড়া 150 গজের ভিতরে আখাউড়ার ওখানে একটা রেলওয়ে প্রজেক্ট আছে, সেটা আমরা করব। আর চুক্তিতে একইভাবে বলা আছে 150 গজের ভিতরে ইন্ডিয়া এখানে বিএসএফ কাঁটাতারে বেড়া দিবে।
তো দেশগজের ভিতরে দুইটা, একটা বাংলাদেশের ভিতরে স্থাপনা হবে আর একটা ইন্ডিয়ার ভিতরে এই কাঁটাতারের বেড়া হবে। তো সেই চুক্তি অনুযায়ী কাজটা করছে, এখানে অবৈধ কোনো কিছু হচ্ছে না। এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘরে কয়েকদিনের উত্তেজনার পর সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত উত্তেজনা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের ANI, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাই কমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তের নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে তার বৈঠক হয়। এরপর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারতকে সীমান্তের 160 স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ দিয়েছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদ আর নির্মাতারা দিয়ে শেখ হাসিনা ভারতের সেবা দাস হিসেবে কাজ করেছেন। স্বৈরাচারের ধ্বংস করে দেয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যেই বিএনপি 31 দফা দিয়ে বলে জানিয়েছেন রিজভী। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রাজধানীর মিরপুরের আরামবাগ আবাসিক এলাকায় রূপনগর থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফার কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মশালায় অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায় হয়েছে, তাকে আর ফিরে আসতে দেয়া যাবে না। বাংলাদেশ যখন নতুন ভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কিন্তু এই স্বৈরাচার সরকার ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ প্রতিষ্ঠানগুলোকে টেনে তোলার জন্য, পুনর্গঠন করার জন্যই কিন্তু আমাদের এই 31 দফার কর্মসূচি দেওয়া হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে 2010 সাল থেকে ভারতকে দেশের স্বার্থ বিরোধী অসম সুবিধা দিয়ে এসেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া, জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশে বিজিবির সাথে, বিজিবির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সদস্যকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী। ভরণ পোষণ কমপক্ষে আমরা বলেছি যে পরিবারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটতে পারছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশের খোঁজ খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। সাইফুল রিপোর্টের আরও একটি প্রতিবেদন। দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চলছে চিকিৎসা। পরিবারের সদস্যদের সহচার্য ও চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শারীরিক অবস্থার দিন দিন উন্নত হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। প্রফেসর পেট্রিক কেড উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। এবং আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান, ওনারাও এসেছেন। এখন উনি একটু রেস্ট নিচ্ছেন এবং বলা যায় যে
শারীরিকভাবে আলহামদুলিল্লাহ উনি স্টেবল আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন দলটির লন্ডনের স্থানীয় নেতাকর্মীরাও। মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, সাইকোলজিক্যাল সাপোর্ট পান। চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি নিয়মিত মায়ের জন্য বাসায় রান্না করা খাবার হাসপাতালে নিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্বক্ষণিক সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার সব প্রতিবেদন হাতে পেয়ে খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশে গঠিত চিকিৎসা বোর্ডের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ দল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও অভিযোগ রয়েছে হাসিনার গুম খুনের প্রত্যক্ষ সহযোগী এই কর্মকর্তা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর 10 সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর আগে 3 সেপ্টেম্বর সাইফুল, তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও ব্যাংক হিসাব স্থগিত করে বিএফআইও। তিন দফা দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও ক্যাম্পাস শাটডাউন চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এরই মধ্যে দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পেতে সচিবালয়ের সামনে অবস্থান নিলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এর আগে ক্যাম্পাসে গণ অনশনের পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর হাতে দেয়া আর আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে রোববার লাগাতার কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে অনশনের পাশাপাশি ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করে তারা। বিকেলে পদযাত্রা করে সচিবালয়ে অবস্থান নেয় তারা। রাতে 3 দফা দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে অনশন কর্মসূচি প্রত্যাহার করলেও বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দেয় তারা। বুধবার পর্যন্ত আমাদের ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চালু থাকবে। আমাদের যদি আন্দোলন না মানা হয় তাহলে আমরা আবার রাজপথে নামবো। আগামী বুধবারে বিশ্ববিদ্যালয়ের প্রথমত হলো দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর, বাণীভবন এবং হাবিবুর রহমান হল উন্নয়নের জন্য যে আমাদের পরিকল্পনা আছে তার সে ব্যাপারে আলোচনা। এর আগে গণ অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত 20 জন শিক্ষার্থী। তারা বলছেন আবাসন সংকট থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা জীবন। আমরা চাই খুব তাড়াতাড়ি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হোক। শিক্ষার্থীদের অনশন ভাঙতে কয়েক দফায় চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা জানায় শিক্ষক সমিতি। গতকাল আমাদের শিক্ষার্থীরা যে অনশনের ডাক দিয়েছিল, আমরা সমিতির পক্ষ থেকে সেই গণ অনশনে আমরা অংশগ্রহণ করেছি এবং গতকালকেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক একাত্মতা পোষণ করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও জানায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে নতুনভাবে কাজ শুরুর লক্ষ্যে আগামী বুধবার যৌথ সভা ডাকা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, আমরা এখানে দায়িত্বশীল হওয়ার পরপরই সেই কাজটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে দাবি মেনে নিতে 1 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। দাবি না মানলে সচিবালয় অভিমুখে যাত্রার হুঁশিয়ারি দেয় তারা। 1:30 পর্যন্ত সময়ের মধ্যে কোনো ধরনের চিঠি যদি না আসে, বসার চিঠি যদি না আসে, তবেই আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করব। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানায় উপাচার্য। যেহেতু তাদের মূল দাবিটা বাস্তবায়ন হয়েছে, মূল দাবিটা সরে যাওয়ার জন্যই অনুরোধ জানাবো এবং আমাদের সাথে কাজ করার জন্য অনুরোধ করব। নির্ধারিত সময় শেষে বিকেল 4টায় সচিবালয় অভিমুখে যাত্রা করেন শিক্ষার্থীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।
খুলনার পাইকগাছায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। সোমবার বিকেলে উপজেলার গদাইপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাইকগাছা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল রুহুল আমিন। গদাইপুর খেলার মাঠ এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিন ভ্যানকে সাইড দিতে গেলে রুহুল আমিনের মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর আরও একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় যানের 3 আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রুহুল আমিন ও ফিরোজ নামের দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষে আহত জামায়াত কর্মী সুজন মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার বিকেল 4টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দুষছে দুদল। এ নিয়ে এলাকায় বিরাজ করছে উত্তেজনা। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 25 জন। এলাকা জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। হামলার ঘটনায় একে অপরের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগও। জামাত নেতাকর্মীদের দাবি, বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে তাদের ওপর। কথা বলতে আমিররা বলতে ওরা রামদার ঢাল নি দেখি যে সব সুইটি আসছে কেড়ে সরকারি মারার নাকি। প্রথমে একটা সমাবেশ সরকার ছিল, সেটা হয়নি। পরে একটা সালিসি মিটিং ছিল। মিটিংয়ে আমাদের ওখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব, গফুর সাহেব, উনি উপস্থিত ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে ওরা আকস্মিকভাবে আক্রমণ করেছে। আকস্মিক আক্রমণেই এতগুলো মানুষ আহত হয়েছে। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, জামাতের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তাদের ওপর। জামাত শিবির ঐক্যবদ্ধভাবে তারা বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সেই জায়গায় বিভিন্ন এলাকার লোকজন সহ এই কমিটির ফর্ম জমা দিতে যায়। সেই জমা দেওয়ার আগেই আর কি গোলযোগটা সৃষ্টি হয়। গত রাত তার আগের রাত্রে আমরা তাদের কাছে যাই এবং এক পর্যায়ে মুকুল আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে তোমাদের সাথে কোনো আলোচনা নাই, আমরা পারলে আমরা কমিটি দেবো, আপনারা পারলে আপনারা দেন। আমি তখন খালি হাতে ফিরে আসি। হঠাৎ করে বিকেল 3টায় গতকালকে তারা সারা মিরপুর থানা জামাত একত্রিত হয়ে, জামাত শিবির ক্যাডার একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। অভিযোগটা এখন আমি ক্লিয়ার পাইনি ভাই, পাওয়ার সাথে সাথে আমি মামলাও নেব, অ্যাকশনেও যাব। মিটন স্কুলের সভাপতির ওই যে আবেদনটা আর কি একে অপরকে মানতে পারেনি, ওদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি ছিল, ওই নিয়ে আর কি। এদিকে সংঘর্ষের ঘটনায় আহত জামাত কর্মী খোকন মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার বিকেল 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্লান্ট ম্যানেজারের অপসারণ সহ 9 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করেছে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা। সোমবার দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত 6 লেন সড়কের টিয়াখালী বাজার সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে গতকাল তারা একই দাবিতে কলাপাড়া প্রেস ক্লাবের সাথে মানববন্ধন করেন। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সময় কর্মকর্তারা ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের বেশ কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামে। দাবি মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। দেখছেন সংবাদ রাত।